হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আজকের টিউটোরিয়ালে স্বাগত। তো প্রথমে একটা কথা বলি যে সকল ইউটিউবার আমার এই পিডিএফগুলো নিয়ে ভিডিও করছো বা পিডিএফগুলো দিচ্ছ, তাদের জন্য সতর্কবার্তা। এই পিডিএফগুলো নিয়ে কপি করতে গেলে তোমাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে। কেন আসবে, কিভাবে আসবে সেটা আমি বলছি না, তবে কথাটা কিন্তু মনে রাখো। তো এবার চলে আসি মূল পর্বে। দেখো, WBSSC 2025-এর 9, 10 এবং 11, 12-এর পরীক্ষার জন্য আমরা সকলেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা তাদের যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে, মূলত MCQ পার্টগুলো স্টাডি করার প্রয়োজন আছে কি নেই? তো এই বিষয়ে বলবো, এটি খুব গুরুত্বপূর্ণ। এটি আমার কথা নয়, তোমরা দেখতেই পাচ্ছ যে কমিউনিটি সার্ভে রিপোর্ট বলছে, এখানে 98% মতামত বলছে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো স্টাডি করা খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে যত তাড়াতাড়ি সম্ভব এটা যেন আমি আপলোড করে দিই। তাই 2022 থেকে 25 সাল পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উভয় ক্লাসের PDF আমি তৈরি করে নিয়েছি, এবং সেই সাথে তোমাদের 2016 সালের SLSTর যে যে কোশ্চেনগুলো হয়েছে তারও PDF তৈরি হয়ে গেছে। তো এই ভিডিও ডেসক্রিপশানে এবং টেলিগ্রাম চ্যানেলের যে গ্রুপটা রয়েছে সেখানে তোমরা তার লিঙ্কগুলো পেয়ে যাবে, এবং টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। কিন্তু তোমাদের কাছে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত যে এই PDFগুলো আমি তোমাদের উইথাউট কস্ট অর্থাৎ ফ্রিতে দিতে পারছি না। তবে একদম সামান্য টাকা, মাত্র 49 টাকায় সব PDFগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমরা এমনিতেই জানো যে আমি PDFগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমাদের শেয়ার করি। তো আমাকে কেন এটা করতে হলো? দেখো, সমস্ত প্রশ্নগুলো এডিট করা, তার উত্তর এবং PPT রেডি করা, তার সঙ্গে সঙ্গে আমাকে একজন ডেটা অপারেটর হায়ার করতে হয়েছে, এবং কিছু PDF পারচেজও করতে হয়েছে বিভিন্ন এডুকেশনাল ওয়েবসাইটগুলো থেকে। আমি ফ্রিতে ইন্টারনেটে কোথাও খুঁজে পাইনি। তো সেই জন্য আমাকে কিছুটা টাকা পেমেন্ট করতে হয়েছে, তার জন্যই আমাকে বাধ্যগতভাবে এই ফিজটা নিতে হলো। তো আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে দিই যে এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে সেগুলো তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপে টেক্সট মেসেজ করো, আমি প্রতিটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করে দেবো। তো তার জন্য তোমাদের অবশ্যই আমার ওই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হতে হবে। ওকে, তো তোমরা সকলেই জয়েন হয়ে যাও। তো আজকের ভিডিওতে আমরা শুধু 2025 সালের যে HSের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব, কারণ এটা আমি ফ্রিতে অনলাইনে অ্যাভেলেবল পেয়ে গেছি। তো এবং অন্যান্য যে PDFগুলো আজকে যেভাবে আলোচনা করছি একই রকমভাবে এক্সপ্লেন করা রয়েছে। তো তোমরা একবার ওই লিঙ্ক থেকে সমস্ত PDFগুলো ডাউনলোড করে নিও। ওকে, আর আজকের PDFটা তোমরা একদম সরাসরি ডেসক্রিপশান বক্স থেকে উইথাউট এনি কস্ট পেয়ে যাবে। তো চলো মূল পর্বের ভিডিও শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন যেটা আমাদের 2025 সালে এসেছিল, কাস্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে কি বলে? A. টেরারোজা, B. পটজল, C. ল্যাটেরাইট, D. চার্নোজেম। তাহলে সকলেই আমরা জানি যে এটা হচ্ছে টেরারোজা। কেন টেরারোজা? দেখো কি বলেছে, চুনাপাথরযুক্ত অঞ্চলে, মূলত লাইমস্টোন অঞ্চলে চুনাপাথরের দ্রবণ বা সলিউশন প্রক্রিয়া, কারণ আমরা জানি চুনাপাথরের সবথেকে বেশি যে প্রক্রিয়াটা কার্যকরী হয় সেটা হচ্ছে সলিউশন। এই প্রক্রিয়ায় গঠিত যে মাটি তাকে আমরা কি বলি? টেরারোজা। মূলত লালচে রঙের মৃত্তিকা, যার টেরারোজা শব্দের অর্থ লাল। এটিতে কেন লালচে? কারণ আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকে, এবং ওয়েল ড্রেন, যেহেতু চুনাপাথর খুব সহজেই জল নিচের দিকে অপসারিত হয় সেই জন্য। আর এটা কোথায় দেখতে পাই? মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চল বা মেডিটেরিয়ান রিজনে আমরা এটা দেখতে পাই। এছাড়া অন্যান্য যে অপশানগুলো আছে, দেখো, পটজল মূলত শীতল ও আর্দ্র অঞ্চলে, যেমন তৈগা বনভূমি ইত্যাদিতে অ্যাসিড এবং ধূসর মৃত্তিকার উদাহরণ হচ্ছে পটজল। ল্যাটেরাইট গরম ও আর্দ্র আবহাওয়া, অর্থাৎ আমাদের যে ট্রপিক্যাল ক্লাইমেট, আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে পুরুলিয়া, মেদিনীপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে এই ল্যাটেরাইট সয়েল দেখতে পাই। মূলত আয়রন ও অ্যালুমিনিয়াম অক্সাইড সমৃদ্ধ লালচে রঙের মৃত্তিকা। চার্নোজেম, এটি স্থায়ী ঘাস ভূমি, অর্থাৎ যেটা আমরা গ্রাসল্যান্ড বলি, টেম্পারেট গ্রাসল্যান্ড, পেইরি তৃণভূমি, বা আমাদের যে সমস্ত পৃথিবীতে পম্পাস তৃণভূমি, আর্জেন্টিনার এই যে ডাউন্স, দক্ষিণ আফ্রিকা, এই তৃণভূমি অঞ্চলগুলোতে এই মৃত্তিকাটা দেখতে পাই। চার্নোজেম খুব উর্বর এবং কালো মৃত্তিকা, ব্ল্যাক সয়েলও বলা হয়। ওকে, তাহলে কোশ্চেন 1-এর অ্যান্সার হয়ে গেল টেরারোজা। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে না, যে উপকূলে নদী উপত্যকা সমকোণে মিলিত হয়, অর্থাৎ এটা উপকূল, নদী উপত্যকাগুলো এইভাবে স্ট্রেট লাইন, তাদের অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। এইভাবে যখন নদীগুলো উপকূলের সঙ্গে মিলিত হয় তখন তাকে আমরা কি বলি? ডালমেসিয়ান উপকূল, নিরপেক্ষ উপকূল, রিয়া উপকূল এবং যৌগিক উপকূল। এক্সপ্লেনেশনটা দেখে নাও। কি বলেছে না, রিয়া উপকূল গঠিত হয় যখন নদী উপত্যকা সমুদ্রের জলের স্তরের বৃদ্ধির কারণে প্লাবিত হয়। এতে নদীগুলি উপকূল রেখার সঙ্গে প্রায় সমকলে অথবা রাইট অ্যাঙ্গেল বলতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল
প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিলিত হয়, তখন তাদেরকে আমরা কি বলি, রিয়া উপকূল। অর্থাৎ অ্যান্সার হয়ে গেল সি। এটি মূলত কেন হয় দেখো, এটি মূলত নিম্নভূমিতে উপকূলের সংখ্যা এবং এতে অসংখ্য খাঁড়ি ও জলভাগ থেকে সাধারণত নদীগুলি উপকূল রেখার প্রতি লম্বভাবে প্রবাহিত হয়। স্পেন ও পর্তুগালে এগুলোকে আমরা রিয়া উপকূল নামে জানি। এর সঙ্গে সঙ্গে আরেকটা উপকূল আছে যেটাকে আমরা বলি ফিয়র্ড উপকূল। তো ফিয়র্ড উপকূল কি, মূলত হিমবাহ কর্তৃক ক্ষয়প্রাপ্ত ইউ আকৃতির উপত্যকা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে প্লাবিত হওয়ার মাধ্যমে সৃষ্টি হয়। অর্থাৎ রিয়া এবং ফিয়র্ড এই দুটোর মধ্যে কম্প্যারিজন আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। তো রিয়া মূলত নদী উপত্যকা বা নদীর দ্বারা গঠিত উপকূল, আর ফিয়র্ড হচ্ছে হিমবাহ দ্বারা গঠিত উপকূল। তো এগুলো কোথায় দেখা যায়, নরওয়ে, চিলি, সুইডেন, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড এই অংশে ফিয়র্ড উপকূল দেখতে পাই। অন্যান্য উপকূলগুলো দেখো কি বলেছে, উপকূল ডালমেশিয়ান উপকূল কোনটা না, উপত্যকা এবং পাহাড় উপকূলের সমান্তরালে মিলিত হলে, অর্থাৎ যখন সমুদ্র পৃষ্ঠ বরাবর বিভিন্ন পাহাড় এবং তাদের নদী উপত্যকাগুলো একসঙ্গে সমান্তরালেই পাশাপাশি চলতে থাকবে, তখন তাদেরকে আমরা বলছি ডালমেশিয়ান উপকূল। যেমন ক্রোয়েশিয়াতে আমরা দেখতে পাই, ক্রোয়েশিয়ার সমুদ্র তীরবর্তী অঞ্চলে এই ধরনের উপকূল আমরা দেখতে পাই। নিরপেক্ষ উপকূল কোনগুলো না, যেগুলো ক্ষয় বা সঞ্চয় প্রক্রিয়ায় প্রভাবহীন, যেমন গ্রিনল্যান্ড। অর্থাৎ যেগুলো যে সমস্ত উপকূলগুলোতে না ক্ষয় হচ্ছে না সঞ্চয় হচ্ছে, কিন্তু সমুদ্রের উপকূল, কিন্তু সেগুলোতে ওই গ্রিনল্যান্ডের কারণ পুরোটা বরফ আচ্ছাদিত, ফলে সেখানে ক্ষয় বা সঞ্চয় হচ্ছে না। আর যৌগিক উপকূল কোনটা না, একাধিক ভূপ্রক্রিয়ায় সম্মিলিত ফল, যেমন ভারতের কেরালার পশ্চিম উপকূল। অর্থাৎ এখানে একাধিক ভূপ্রক্রিয়া বলতে কখনো সেটা টেকটনিক কারণে হতে পারে, সেটা কখনো ইরোশনাল কারণে হতে পারে, কখনো ডিপোজিশনালের কারণে হতে পারে। অর্থাৎ পশ্চিম উপকূলে আমরা কেরালার উপকূল দেখি, তাহলে এই ধরনের যৌগিক উপকূলের উদাহরণ আমরা বলতে পারি ভারতবর্ষের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, সোয়াল হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে কি বলে, হামস, ডোলাইন, পোনর এবং পলজি। তো আমরা এক্সপ্লেনেশনটা দেখে নিই। পোনর বা সিঙ্কহোল, এটাকে আমরা কি বলি, পোনর বা সিঙ্কহোল। কেন বলা হয়, কারণ এটা এক ধরনের প্রাকৃতিক ছিদ্র যা মূলত সোয়াল হোলের জলকে সরাসরি ভূগর্ভে প্রবেশ করতে সাহায্য করে। শুধু সোয়াল হোল নয়, পলজি বা সিঙ্কহোল তাদের জলকেও সরাসরি প্রবেশ করতে পারে। এছাড়া এখানে দেখো আমি সিঙ্কহোল লিখে রেখেছি, কারণ এই পোনরগুলো সর্বদা কার্স্ট অঞ্চলে সিঙ্কহোলের সঙ্গেই রিলেটেড থাকে। এটি যে সিঙ্কহোল, ডোলাইন্স এইগুলোর সঙ্গে কি হয়, লিঙ্ক থাকে, যেখানে গ্রাউন্ড ওয়াটারে সে জলটা শুনতে, এই লাইনগুলোকে আমরা কি বলি, পোনর, যেগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি। এছাড়াও অন্যান্য অপশন যেমন হামসটা মনে রাখবে, কি বলেছে, কার্স্ট অঞ্চলে অবশিষ্ট ক্ষয় প্রতিরোধী ছোট ছোট পাহাড় বা টিলাকে আমরা বলি হালস। এছাড়াও মোনাডনক আমরা জানি, মোনাডনক যেগুলো নদীর ক্ষয়কার্যের ফলে ডেভিসের থিওরিতে আমরা পড়েছি, ক্ষয়কার্যের শেষ পর্যায়ে সৃষ্টি হয়। এছাড়াও ডোলাইন, এগুলো কি চুনাপাথরের সৃষ্ট গোলাকার গর্ত, অর্থাৎ সিঙ্কহোলের থেকে একটু বড়। পলজি ডোলাইনের থেকে আরেকটু বড়, এই যে সমতল নিম্নভূমি যা ক্রাস্ট অঞ্চলে দেখা যায় সাধারণত পোনর দ্বারা জল নিঃসৃত, অর্থাৎ ওই পলজির নিচগুলোতে পোনরগুলো থাকে, যেগুলো জলটাকে গ্রাউন্ড ওয়াটারে ট্রান্সফার করে। ওকে, তো তোমরা কাস্ট অঞ্চলে বিভিন্ন ফিচার্সগুলো নিবন্ধে পড়বে, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হ্যালাকটাইট, এইগুলো কিন্তু ভালো করে পড়বে, কারণ এখান থেকে কোশ্চেন আসবেই। নেক্সট চলে আসছে আমরা হার্ড প্যান গঠিত হয় যে প্রক্রিয়ায়, স্যালিনাইজেশন, অ্যালকানাইজেশন, পর্জোলাইজেশন এবং গ্রেইজেশন। তো হার্ড প্যান যে প্রক্রিয়া গঠিত হয় সেটা কিন্তু পডজলীকরণ প্রক্রিয়া, অর্থাৎ পডজল মৃত্তিকার প্রক্রিয়া, যেটাকে বলি পডোলাইজেশন। অর্থাৎ যে প্রক্রিয়ায় পডজল মৃত্তিকা সৃষ্টি হয় তাকে আমরা পর্জোলাইজেশন বলি। আর পর্জোলাইজেশনের একটা লেয়ার হলো এই হার্ড প্যান। কি বলেছে দেখো, হার্ড প্যান হলো অদ্রবণীয় পদার্থের শক্ত মাটির স্তর যা পডজল মৃত্তিকা স্তরে পডজলীকরণ প্রক্রিয়ায় গঠিত হয়। কিভাবে গঠিত হয় সেটা এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নেবে, খুব সুন্দরভাবে লেখা আছে। মূলত বীজ স্তরে কি হয়, ওই বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের যে অক্সাইডগুলো সেগুলো জমাটবদ্ধ হয়ে একটা শক্ত স্তর তৈরি করে, বীজ স্তরে, এ স্তরের ওপরে নয় কিন্তু, মৃত্তিকা স্তরের নিচে বি। তো সেই যে শক্ত স্তরটা সেটাকে আমরা বলি হার্ড প্যান। এর সঙ্গে সঙ্গে আরেকটা কনসেপ্ট আছে ডিউরিকাস্ট। ডিউরিকাস্ট একই প্রসেস, শুধুমাত্র এখানে কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়, ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় যে কঠিন ভূত্বক সৃষ্টি হয় সেটাকে আমরা বলি ডিউরিকাস্ট। ওই যে এলুভিয়েশন প্রক্রিয়ায় মাটির উপর স্তর থেকে নিচের দিকে চলে যায় সমস্ত পদার্থগুলো, গিয়ে বীজ স্তরে ইলুভিয়েশন প্রক্রিয়ায় সবগুলো জমাটবদ্ধ হয়ে শক্ত কঠিন স্তর সৃষ্টি করে, তাকে আমরা কি বলি, ডিউরিকাস্ট। তাহলে দেখো, হার্ড প্যান হচ্ছে পডজলাইজেশন প্রক্রিয়ায় পডজল মৃত্তিকাতে দেখা যায়, আর ডিউরিকাস্ট দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকায় তৈরি হয় ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায়। এটা মনে রাখবে। নেক্সট স্যালিনাইজেশন, এটা আর কিছুই নয়, মূলত মৃত্তিকাতে লবণের পরিমাণ জমা হওয়া বা মৃত্তিকা লবণাক্ত মৃত্তিকার দিকে যখন আস্তে আস্তে করে যাবে তখন তাকে আমরা বলছি স্যালিনাইজেশন। অ্যালকালাইজেশন একই রকম, যখন মৃত্তিকাতে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ মৃত্তিকা ক্ষারকীয় প্রকৃতির হয়ে যাবে, তখন তাকে অ্যালকালাইজেশন বলছি। গ্রেইজেশন, এই প্রসেসটা একটু মনে রাখবে। গ্রেইজেশন কি, মূলত জলাভূমি বা জলসিক্ত, অর্থাৎ যেগুলো ওয়েটল্যান্ড, সেই ওয়েটল্যান্ডগুলোর তলদেশে ওই পচা জৈব পদার্থ এবং প্রাণী বা উদ্ভিদ ইত্যাদি জমা হয়ে অক্সিজেনের অভাবে জৈব পদার্থগুলো অর্ধ
পচিত হয় বা অর্ধ হিউমাসে পরিণত হয়। তারপর সেইগুলোতে ক্যালসিয়াম এবং আয়রনের অক্সাইড জমা হয়, শক্ত হয়ে একটা তলদেশ গঠন করে, যেটাকে আমরা বলি গ্রেইজেশন বা গ্লেইজেশন। ওকে, নেক্সট আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে, মৃত্তিকা অনুক্রমের এ স্তর ও বি স্তরে খনিজ পদার্থের অপসারণ পদ্ধতিকে কি বলে? কিছুক্ষণ আগে আমরা পড়লাম, তো সেই প্রসেসটা দিয়েছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা গুলিয়ে যাই না। তাকে এলিভিয়েশন বলে না, ইলিভিয়েশন বলে না, হিউমিফিকেশন বলে না, স্যালিনাইজেশন, এই দুটো যে কোনো একটা হবে, কিন্তু এটা আমাদের একটু মনে থাকে না, তো সেটার জন্য আমি একটা ট্রিক বলে দেবো, যেটা একদমই সহজভাবে মনে রাখবে। তো দেখো, যেটা বলে যে এ স্তর থেকে বি স্তরের স্থানান্তরকে আমরা বলি এলুভিয়েশন, ই দিয়ে শুরু, আর ইলুভিয়েশন আই দিয়ে শুরু হয়, ILLU। এখানে দেখো, এলিভেশন প্রক্রিয়া হচ্ছে এমন প্রক্রিয়া যেখানে লোহা, অ্যালুমিনিয়াম, কাদামাটি ওই জৈব পদার্থের জলাধারার মাধ্যমে নিচের স্তরের দিকে লিচিং প্রক্রিয়ায় ধুয়ে বি স্তরে চলে যায়। এবার ওই বি স্তরে এসে যে প্রক্রিয়ায় ওই বি স্তরের উপাদানগুলো সঞ্চিত হয় তাকে আমরা কি বলি? ইলুভিয়েশন। তো এলিভেশনের সঙ্গে তোমরা মনে রাখবে ইরেজ। আমরা ইরেজ করি, ইরেজ মানে কি? মুছে দিই। তার মানে এলিভেশন প্রক্রিয়ায় ইরেজ হয়ে নিচের দিকে চলে যাচ্ছে, উপর থেকে পদার্থগুলো মুছে নিচের দিকে চলে যাচ্ছে। আমি একটা ছবি দেখালে ক্লিয়ার বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে উপরের স্তর, এই উপরের স্তর থেকে এলিভেশন প্রক্রিয়ায় সমস্ত লোহা এবং ক্যালসিয়ামের যে অক্সাইডগুলো, যেটাকে আমরা সেস্কো অক্সাইড বলি, সেগুলো এই বি হরাইজনে এসে জমা হচ্ছে। তো যেটা যে পদ্ধতিতে জমা হচ্ছে তাকে আমরা ইলুভিয়েশন বলছি, আর যে পদ্ধতিতে নিচের দিকে নামছে তাকে আমরা এলুভিয়েশন বলছি। এছাড়াও হিউমিফিকেশন কি? জৈব পদার্থ পচনের মাধ্যমে হিউমাস তৈরির প্রক্রিয়াকে আমরা বলি হিউমিফিকেশন। আর স্যালিনাইজেশন তো কিছুক্ষণ আগেই আলোচনা করলাম, মাটিতে লবণাক্ত হওয়ার পরিমাণ বেড়ে গেলে। নেক্সট 6 নম্বর কি বলেছে, জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে কি বলে? জলাভূমি বলতে এখানে জলাশয়ের কথাই বলা হয়েছে। তো ইংরেজিতে শব্দগুলো আমাদের জানতে হবে, কিন্তু আমি এখানে ইংরেজিটা দিইনি, কারণ বাংলাতেই দিয়েছি, এইচএসের পরীক্ষাতে ইংরেজি ছিল না, সেই জন্য। তো জলাভূমিতে কি বলেছে? হাইড্রোফাইট, লিথোফাইট, হ্যালোফাইট, জেরোফাইট। তো সেটাকে আমরা কি বলি? জলাভূমিতে যেটা জন্মায় সেটাকে আমরা বলি হাইড্রোফাইট। জলাভূমি, জলাশয় বা অত্যাধিক আর্দ্র পরিবেশে যেগুলো জন্মায়। লিথোফাইট, পাথরের গায়ে জন্মায় এমন উদ্ভিদ। আমরা যখন দেখবি বিভিন্ন ধরনের শিলার গায়ে যে সমস্ত ওয়েদারিংয়ের ফলে শ্যাওলা বা ছোটো ছোটো উদ্ভিদ জন্মায়, তাদেরকে আমরা বলি লিথোফাইট। হ্যালোফাইট কোনটা? না, লবণাক্ত বা উপকূলীয় মৃত্তিকায় জন্মায় এমন উদ্ভিদ। এখানে আর একটা বিষয় মনে রাখবে, এই হ্যালোফাইটের সঙ্গে এই হেলিওফাইট, ক্লিয়ার? দুটো টার্ম একই রকম, বেঙ্গলি মিনিং দুটোর ক্ষেত্রেও মানে উচ্চারণ হ্যালোফাইটই হয়, কিন্তু মনে রাখবে এটাতে HALO আর এটাতে HELO, এই দুটো প্রসেস এবং দুটো উদ্ভিদ কিন্তু আলাদা। হ্যালোফাইট কি হচ্ছে? লবণাক্ত মৃত্তিকা, যেমন আমরা ম্যানগ্রোভ জানি, হ্যালোফাইটের খুব ভালো উদাহরণ। জেরোফাইট শুষ্ক মরুঅঞ্চলে জন্মায়, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। স্কিওফাইট এবং হেলিওফাইটটা আমি বলে দিই। হেলিওফাইটটা কি? যে সমস্ত উদ্ভিদগুলো সরাসরি সূর্যালোক পছন্দ করে, একদম সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সারাদিন তারা সূর্যের আলোতে থাকতে চায়, যেমন সূর্যমুখী, হয় না? সূর্য পূর্ব দিকে উঠলে তারা ওঠে, আবার সূর্য অস্ত গেলে তারা ডুবে। সেই ধরনের উদ্ভিদ যারা একদম সূর্যালোক পছন্দ করে তাদেরকে আমরা কি বলি? হেলিওফাইট। আর স্কিওফাইট কি হচ্ছে? হেলিওফাইটের ঠিক উল্টোটা, অর্থাৎ এরা সূর্যালোক পছন্দ করে না, ছায়াপ্রিয় উদ্ভিদ, এরা সরাসরি সূর্যালোককে সহ্য করতে পারে না। যেমন বিভিন্ন ধরনের ফার্ন, তারপর আমাদের পান বরজ যাদের আছে তারা তোমরা খুব ভালো করেই জানো, পান গাছকে ছায়ারই রাখতে, কারণ ছায়াপ্রিয় উদ্ভিদ। চা গাছ ছায়াপ্রিয় উদ্ভিদ, তো সেই ধরনের উদ্ভিদকে আমরা বলি স্কিওফাইট উদ্ভিদ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? পেইরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হলো ল্যাটেরাইট, চার্নোজেম, পটজোল, লোহিত মৃত্তিকা। তাহলে দেখো, পেইরি অঞ্চলে যেটা সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? চার্নোজেম। কেন চার্নোজেম? কারণ দেখো, চার্নোজেম শব্দের অর্থ হচ্ছে কালো মাটি, এবং পেইরি অঞ্চলে বিস্তীর্ণ উত্তর আমেরিকার যে পেইরি তৃণভূমি, সেই তৃণভূমি অঞ্চলে শীতল, উষ্ণ ও জলবায়ু তৃণভূমিতে উদ্ভিদের তলদেশে, তৃণভূমির তলদেশে এই প্রচুর পরিমাণে হিউমাস এবং যৌগ পদার্থ সমৃদ্ধ হয়ে চার্নোজেম মৃত্তিকা সৃষ্টি করে, যেটা কি হয়? খুবই উর্বর একটা মৃত্তিকা। তো এখানে দেখো, ল্যাটেরাইট উষ্ণ আর্দ্র অঞ্চলে পাওয়া যায়, অ্যালুমিনিয়াম ও লোহা সমৃদ্ধ। পটজল অ্যাসিড এবং বনাঞ্চলযুক্ত অঞ্চলে দেখা যায়। লোহিত মৃত্তিকা গরম ও শুষ্ক অঞ্চলে গঠিত হয়। আচ্ছা, এই ল্যাটেরাইট আর লোহিতের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে কি? ল্যাটেরাইট প্রক্রিয়ায় ল্যাটেরাইজেশন প্রসেস বলে, লোহিত মৃত্তিকা কিন্তু মূলত তৈরি হয় আয়রন অক্সাইডের কারণে। এখানে যে প্রসেসটা রয়েছে এখানে কিন্তু সেই প্রসেস আলাদা, দুটো প্রসেসের আলাদা কারণে এটা ল্যাটেরাইটের থেকে অনেক বেশি রেড সয়েল, লাল, কিন্তু ল্যাটেরাইট তুলনা ইটের মতো শক্ত হতে, কিন্তু এটা অতটা শক্ত নয়, এটা কিছুটা উর্বর প্রকৃতির হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? পিএইচ এর মান 7 এর কম হলে মৃত্তিকা কি প্রকৃতির হয়? ক্ষারধর্মী, অম্লধর্মী, চুনময়, লবণাক্ত। তো যদি পিএইচ এর মান 7 এর কম হয় তাহলে সেটা আমরা জানি যে অম্লধর্মী হয়। পিএইচ স্কেলটা কি দেখো, 0 থেকে 14 পর্যন্ত একটি মাত্রা, যেটা কিন্তু কি হয়? লগারিদম স্কেল। লগারিদম স্কেল বলতে যদি পিএইচ এর মান 1 বাড়ে তাহলে অ্যাসিড বা লবণতার পরিমাণ কত বাড়বে? বা 1 বাড়ে যদি, তাহলে ক্ষারকীয়তার পরিমাণ 10 গুণ বাড়বে। আবার যদি
মানে 7 থেকে যদি 8 হয় তাহলে 10 গুণ হবে, 7 থেকে যদি 9 হয় তাহলে 100 গুণ হবে, আবার 7 থেকে যদি 6 হয় তাহলে সেটা 10 গুণ, কিন্তু 7 থেকে যদি 5 হয় তাহলে সেটা হয়ে যাবে 100 গুণ। তো এই পিএইচ শব্দটা কে ব্যবহার করেছিলেন? এসপি সোরেনসেন, একজন ডাচ মানে ডেনিশ কেমিস্ট, 1909 সালে প্রথম এই পিএইচ শব্দটা ব্যবহার করেছিলেন। পিএইচ এর কথার অর্থ হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষমতা কীরকম। ও এইচ প্লাস প্লাস এবং ও এইচ মাইনাস মাইনাসে আমরা এই পিএইচকে ভাগ করতে পারি। দেখো এখানে আমি পেজের স্কেলটা দিয়েছি, তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ছবিও দিয়েছি যাতে করে তোমরা বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারো, এবং প্রত্যেকটার কোনটাকে কি বলা হয় এগুলো কিন্তু একটু দেখে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন বলে দিতে পারে যে 0 থেকে 3 মধ্যে যদি পিএইচ থাকে তখন আমরা তাকে কি বলি, স্ট্রংলি অ্যাসিডিক না উইকলি অ্যাসিডিক না নিউট্রাল না উইকলি অ্যালকালাইন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধের নিম্নলিখিত কোন অক্ষাংশে? খুব ভালো প্রশ্ন, ক্লাইমেট থেকে এসেছে এবং একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এ 10 থেকে 15 ডিগ্রি, অপশান বি 80 থেকে 90 ডিগ্রি, অপশান সি 40 থেকে 60 ডিগ্রি, অপশান ডি 20 থেকে 30 ডিগ্রি। তো যেহেতু বলেছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত তাহলে সেটা হয়ে যাবে 40 থেকে 60 ডিগ্রি। এই যে 40 থেকে 60 ডিগ্রির উভয় গোলার্ধে এটা তৈরি হয়। মূলত কেন তৈরি হয়? ওয়ার্ম এবং কোল্ড ফ্রন্ট, অর্থাৎ এয়ার মাসের দুটো এয়ার মাস, ওয়ার্ম এয়ার মাস আর কোল্ড এয়ার মাস, এই দুটোর মিলনস্থলে যে ওয়ার্ম ফ্রন্ট আর কোল্ড ফ্রন্ট সৃষ্টি হয় সেইখানে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সূচনাটা হয়। তো আরেকটা গুরুত্বপূর্ণ এখানে দেখো 10 থেকে 15, যদিও এটা 10 থেকে 20 ডিগ্রি হওয়া উচিত, 10 থেকে 20 ডিগ্রি মূলত যেটা হয় ট্রপিক্যাল সাইক্লোন। আমাদের এই যে সাইক্লোনগুলো হয় আমাদের ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের কোস্ট অঞ্চলগুলোতে, সেখানে যেটা হয় সেটাকে আমরা ট্রপিক্যাল সাইক্লোন বলি। তো এই সাইক্লোনগুলো মূলত 10 থেকে 20 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সৃষ্টি হয় উভয় গোলার্ধে। আর 80 থেকে 90 এবং 20 থেকে 30 এইগুলো সেভাবে সাইক্লোন সৃষ্টির ক্ষেত্রে গুরুত্ব নয়। তবে এইখানে কেন সৃষ্টি হয় তার কারণ হচ্ছে কোরিওলিস ফোর্স। আমরা জানি যে 0 ডিগ্রি থেকে যত আমরা উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে যাব তত কোরিওলিস বলের মান বাড়তে থাকে। নিরক্ষরেখায় এটা 0 হয় এবং 2 পোলে গিয়ে এটার মান হয় 1 ডিগ্রি, 1 ডিগ্রি নয় 1, এবং দক্ষিণ গোলার্ধেও এটার মান হয় 1। অর্থাৎ কোরিওলিস ফোর্স 0 থেকে যত তুমি নিরক্ষরেখা থেকে পোলের দিকে যাবে তত তার মান বাড়তে থাকে, এবং সেই কারণেই এই 10 থেকে 20 ডিগ্রির মাধ্যমে এখানে কোরিওলিস ফোর্সের দ্বারা এই সাইক্লোনগুলোর সৃষ্টি হয়। সেটা অনেক বিশেষ ব্যাখ্যা রয়েছে, এত ব্যাখ্যা এখানে দেওয়া সম্ভব নয়। তো নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো লৌহ, ম্যাঙ্গানিজ, তামা, নাইট্রোজেন। পরিপোষক বলতে নিউট্রিয়েন্টস। তো আমরা জানি নাইট্রোজেন হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, কারণ প্রাথমিক পরিপোষক বা প্রাইমারি ম্যাক্রোনিউট্রিয়েন্টস তাদের কোনগুলোকে বলা হয়? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, যেটাকে আমরা এনপিকে নামে জানি, সেটাই হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেগুলো উদ্ভিদের প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। এছাড়াও বাকি যে 3টে রয়েছে লৌহ, ম্যাঙ্গানিজ, তামা, তাদেরকে আমরা বলি মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রো বলতে এগুলো ছোট ছোট নয়, এগুলো খুব কম পরিমাণে পাওয়া যায়, সেই অর্থে এদেরকে আমরা মাইক্রো বলছি। এই নয় যে খুব সূক্ষ্ম মাইক্রো, বোঝা গেল? তো সেই জন্য এদেরকে আমরা মাইক্রো বলছি, কিন্তু এগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। যেমন ম্যাক্রো উপাদানগুলো প্রয়োজন তেমনি মাইক্রো উপাদানগুলোও প্রয়োজন। তো এই ম্যাক্রো উপাদানগুলোর কোনটার অভাবে কি হয় বা কোনটা থাকলে কি করা যায় তার ব্যবহারটা একটু দেখে নাও। নাইট্রোজেন মূলত কি করে? প্রোটিন ও ক্লোরোফিল গঠন করে। দেখবে নাইট্রোজেন দিলে উদ্ভিদগুলো সবুজ হয়ে যায়। ফসফরাস শিকড়ের বৃদ্ধি এবং ফুল ফল গঠনে সাহায্য করে, আর পটাশিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এই এনপিকে রেশিওটাও কিন্তু তোমরা দেখে রাখবে, কোনো একটা আদর্শ মৃত্তিকাতে এনপিকে রেশিও কত থাকা প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানিও। ওকে, এবার চলে এসেছি কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? ফ্রান্সের রোন বা রাইন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো বোরা, মিস্টাল, লেভেজ, সান্টা আনা। তো এটা আমরা দেখো যদি আমরা ফ্রান্সে দেখি তাহলে হয় যে মিস্টাল, যেটা মূলত ফ্রান্সের দক্ষিণ পূর্ব অংশে বিশেষ করে রোন উপত্যকা বা রাইন উপত্যকা দিয়ে ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত হয় এক ধরনের শীতল ও শুষ্ক উত্তর পশ্চিম দিক থেকে আসা বায়ু। ক্লিয়ার? তো মিস্টাল হচ্ছে কি? শীতল ও শুষ্ক বায়ু। তার মানে শুধু এখান থেকে এইটুকু পড়লে হবে না, এখানে আমাদের প্রত্যেকটা পৃথিবীতে যতগুলো গুরুত্বপূর্ণ লোকাল উইন্ড আছে সেগুলোর নাম, সেই সঙ্গে সঙ্গে ভারতের যে সমস্ত লোকাল উইন্ড আছে সেগুলোর নামও আমাদের জেনে রাখতে। এখানে আমি তোমাদের টেবিল করে প্রত্যেকটা লোকাল উইন্ড তার নাম এবং তারা শীতল না উষ্ণ সেগুলো দিয়েছি এবং কোথায় প্রবাহিত হয় সেটাও দেওয়া আছে, একটু দেখে নিও। প্রত্যেকটা লোকাল উইন্ড খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবে। নেক্সট ভারতের আমি একই রকমভাবে তোমাদের এখানে দিয়েছি, ভারতে যে সকল লোকাল উইন্ড প্রবাহিত হয় সেগুলোর অবস্থানটা একটু দেখে রাখবে এবং তাদের বৈশিষ্ট্যটা কী। এই যেমন ম্যাঙ্গো সাওয়ার, ব্লুসুম সাওয়ার, এগুলো কোন অঞ্চলে হয়, কী কাজে ব্যবহার করে। যেমন ব্লুসুম সাওয়ার দেখো কেরালাতে মূলত হয়, কফি গাছের ফুল ফোটাতে সাহায্য করে। আবার ম্যাঙ্গো সাওয়ার কেরালা, কর্ণাটক, তামিলনাড়ুতে হয়, স্থানীয়ভাবে বৃষ্টি ঘটাতে সাহায্য করে। কালবৈশাখী বা নর ইস্টার্ন, কালবৈশাখীর অপর নাম কিন্তু নর ইস্টার, এটা মনে রাখবে। এটা তো আমরা জানি কালবৈশাখী কোথায় প্রবাহিত হয়। ওকে, তা আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে আমাদের সকলেরই।
কালবৈশাখীর। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2তে কি দেখি। রামসর সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জীববৈচিত্র্য সংগ্রহ, জলাভূমি সংরক্ষণ, বনভূমি সংরক্ষণ, মৃত্তিকা সংরক্ষণ। তো এখানে যদি অপশানটা দেখে নিই তাহলে দেখো রামসরের মূল উদ্দেশ্য ছিল জলাভূমি সংরক্ষণ, অপশান বি। কেন এটা দেখো, রামসর সম্মেলন বা রামসর কনভেনশন এটি হলো আন্তর্জাতিক চুক্তি যার মূল উদ্দেশ্য ছিল জলাভূমিগুলি সংরক্ষণ এবং তাদের সুস্থায়ী ব্যবহার নিশ্চিত করা। মূলত 1971 সালে এটা 2রা ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছিল কোথায়? ইরানের রামসর শহরে, এবং তারই নাম অনুসারে এগুলোকে আমরা বলি রামসর সাইট। তো ভারতবর্ষের কতগুলো রামসর সাইট এবং কবে এসেছে সেটা দেখো। ভারতবর্ষ 1982 সালে শুরু হয়েছিল, কত? 1971 সালে। ভারত কবে জয়েন করেছে? 1982 সালে এই চুক্তিতে স্বাক্ষর করে। এবং প্রথম রামসর সাইট খুব খুব গুরুত্বপূর্ণ, প্রথম রামসর সাইট হচ্ছে ওড়িশার চিল্কা হ্রদ এবং কেওলাদেও জাতীয় উদ্যান রাজস্থানে। চিল্কাতে আমরা প্রায় অনেকেই ঘুরতে গেছি, তো সেই চিল্কা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম রামসর সাইট। বর্তমানে ভারতে 75টার বেশিরও রামসর সাইট রয়েছে। শুধু ভারত তো পড়লে হবে না, আমাদের পশ্চিমবঙ্গের থেকেও জানতে হবে। তো পশ্চিমবঙ্গে দেখো 2টো রামসর সাইট রয়েছে, একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি অথবা আর একটা হচ্ছে সুন্দরবন। পূর্ব কলকাতা জলাভূমিতে সল্টলেকের ওই যে বড় বড় ঝিলগুলো সেইগুলো। কত সালে? 2002 সালে 19 আগস্ট পূর্ব কলকাতা জলাভূমিকে রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়। আর সুন্দরবনের জলাভূমিকে 2019 সালে 30 জানুয়ারি অর্থাৎ 30 জানুয়ারি সুন্দরবনকে স্বীকৃতি দেওয়া হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? জলাধারা থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা, যেটা ঘাটালে প্রায়শই হয়, তো সেটার কারণ কি? প্রাকৃতিক দুর্যোগ, অতি প্রাকৃতিক দুর্যোগ, আধা প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট কারণ। এখানে দেখো এই বিষয়টা নিয়ে অনেকের কন্ট্রোভার্সি আছে। তো এটা মূলত যেটা হয় আধা প্রাকৃতিক দুর্যোগ। কেন? কারণ বৃষ্টিটা তো আর মানুষের সৃষ্টি নয়, বৃষ্টি তো প্রাকৃতিকভাবে সৃষ্টি। এবার জল ছাড়াটা মানুষের কাজ, তাহলে আর জল ছাড়ছি আমি কারণ বৃষ্টি হওয়ার কারণে। সেই জন্য প্রকৃতি এবং মানুষের উভয়ের যৌথ ভূমিকা রয়েছে বলে আমি এটাকে আমাদের বলে সেমি ন্যাচারাল বা কোয়াসি ন্যাচারাল ডিজাস্টার। এছাড়াও আরও কিছু উদাহরণ তোমাদের এখানে দিয়েছি যাতে করে পরীক্ষায় সুবিধে হয় কোনটা কোন ধরনের বিপর্যয়, এখান থেকে এটা না দিয়ে অন্য কোনো কোশ্চেন তো দিতে পারে। তো সেই জন্য দেখো কোয়াসি ন্যাচারাল, মনুষ্য সৃষ্ট, এগুলোকে দেখে নেবে। তো যেটা বলার সেটা হচ্ছে অতি প্রাকৃতিক বা সুপার ন্যাচারাল ডিজাস্টার। এগুলো কি? যেগুলো আমাদের প্রকৃতির মধ্যে অর্থাৎ আমাদের আর্থ সারফেসের ওপর বিশ্বাস নয়, কিছু ভুতুড়ে হামলা, ধর্মীয় কোনো কল্পনার মহাপ্রলয় ইত্যাদি, অথবা অ্যাস্ট্রোনমিক্যাল কোনো ইভেন্ট অর্থাৎ মহাজাগতিক কোনো ঘটনা যদি হয় সেগুলোকেও আমরা বলি অতি প্রাকৃতিক। যেমন কোনো কারণে হয়তো উল্কা খসে পড়ে কোনো একটা জায়গায় মানুষের দুর্যোগের সৃষ্টি করলো, বা হঠাৎ করে হয়তো টেম্পারেচার বেড়ে গেল পৃথিবীর, সেগুলোকে আমরা বলবো সুপার ন্যাচারাল ডিজাস্টার। নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি বলেছে? সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো গ্রিন ডেটা বুক, রেড ডেটা বুক, গ্রিন ডেটা কার্ড, রেড ডেটা কার্ড। কি বলেছে? উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণযোগ্য অর্থাৎ যেগুলোকে সংরক্ষণ করতেই হবে, এন্ডেঞ্জার স্পেসিস বা বিপদগ্রস্ত, তাদেরকে আমরা কোন ডেটা বুকে নথিভুক্ত করি? সেটা আমরা সকলেই জানি, রেড ডেটা বুক। কিন্তু শুধু রেড ডেটা বুক জানলে তো হবে না, তার সঙ্গে সঙ্গে IUCN এর ফুল ফর্ম কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতেই হবে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, শুধু নেচার নয়, নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সও হবে। তো তারা এই রেড ডেটা এবং গ্রিন ডেটা বুকটা পাবলিশ করে। তো সেখানে দেখো আমি কিন্তু তোমাদের কোন কালারটা কি রিপ্রেজেন্ট করে এবং তাদের কোন স্পিসিসগুলোকে রাখা হয় সেটা এখানে আমি তুলে ধরেছি, একটু দেখে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 15 বিশুদ্ধ কাঁচামালের বস্তু সূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স হলো মোর দেন 1, বিলো 1, 1 কোনোটিই নয়। ম্যাটেরিয়াল ইন্ডেক্স এটা ওয়েবারের থিওরি থেকে এসেছে। ম্যাটেরিয়াল ইন্ডেক্সের ফর্মুলাটা মনে রাখো, উপরে থাকে অর্থাৎ লবে থাকে র ম্যাটেরিয়ালের ওয়েট, আর নিচে থাকে ফিনিশড প্রোডাক্ট অর্থাৎ যেটা তুমি তৈরি করছো। তার রেশিও যদি 1 অথবা 1-এর কম হয় তখন তাকে আমরা কি বলবো? বিশুদ্ধ কাঁচামাল। অর্থাৎ এখানে 1 এবং 1-এর দুটোই হবে, বি এবং সি দুটোই হওয়া উচিত। কিন্তু যদি তোমাদের অপশানে শুধু 1 থাকে তাহলে 1ই করবে, এবং যদি দুটো থাকে তাহলে দুটো করবে। তো এছাড়াও এগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয় এটা কে দিয়েছে সকলেই আমরা জানি, ওয়েবার তার লিস্ট কস্ট থিওরিতে দিয়েছিল। যদি 1-এর বেশি হয় তাহলে অপচয়যুক্ত কাঁচামাল, অর্থাৎ এখানে তুমি যদি 1 টন এই কাঁচামাল নাও যার ম্যাটেরিয়াল ইন্ডেক্স বেশি, যেমন আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা 1 টন লোহা থেকে আমরা হয়তো 0.5 টন ইস্পাত তৈরি করতে পারি। তার মানে সেটা হলো ভার হ্রাসযুক্ত, অর্থাৎ এখানে কাঁচামালের উৎসের কাছে তোমাকে শিল্পটা গড়ে তুলতে হবে। আর বিশুদ্ধ কাঁচামাল হলে তুমি বাজারের কাছে বা র ম্যাটেরিয়াল সোর্স যেখানে যে কোনো জায়গায় তুমি তোমার ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করতে পারো। নেক্সট আমরা চলে এসেছি 16 শিল্পের অবস্থান তত্ত্ব সর্বপ্রথম কে প্রবর্তন করেন? আগের কোশ্চেনের পুরো পরিপূরক, আলফ্রেড ওয়েগনার, ভন থুনেন, EW জিমারম্যান এবং অগাস্ট লস। তো এখনই পড়লাম আলফ্রেড ওয়েবার।
শুধু ওয়েবার থাকলে তো হবে না, আমাদের অন্য বিষয়গুলো জেনে রাখতে হবে। ওয়েবার কত সালে দিয়েছিল? 1909 সালে থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, এবং এর থেকে বলা হয় লিস্ট কস্ট অফ থিওরি, অর্থাৎ কম খরচের থিওরি। আমি সব থেকে কম খরচ কোথায় পাবো, সেখানেই আমি আমার ইন্ডাস্ট্রি গড়ে তুলব। এছাড়াও তিনি আরও কতগুলো ধারণা দিয়েছিলেন, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে রাখবে। আইসোটিম, আইসোডাপেন, ক্রিটিক্যাল আইসোডাপেন, অ্যাগ্লোমারেশন অফ ইন্ডাস্ট্রি, সেগুলো কি, সেই কনসেপ্টগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার রাখবে। নেক্সট অন্যান্য যেমন আলফ্রেড ওয়েবার হয়ে গেল আমাদের 1909। ভন থুনেন তার এগ্রিকালচার লোকেশন মডেল খুব গুরুত্বপূর্ণ। তার আইসোলেটেড স্টেট, ডার আইসোলেটেড স্টেট 1826 এবং পরবর্তী সালে মডিফাই করেছিল। তো তার যে 7টা রিং ছিল, সেই রিংগুলো অবশ্যই পড়বে, এগুলো সিকোয়েন্স প্রায়শই পরীক্ষায় দেয়, তো সেটা মনে রাখবে। ইডব্লিউ জিমারম্যান, ইনি একজন বিখ্যাত সম্পদ শাস্ত্রবিদ, সম্পদ শাস্ত্রের জনক বলা হয়। 1933 সালে তিনি তার ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গ্রন্থে এই বিষয়ে সম্পদ সংক্রান্ত, সম্পদ বলতে আমরা কি বুঝি তার সংজ্ঞা দিয়েছিলেন। অগাস্ট লসটা তার আমরা জানি শিল্পের অবস্থানগত বিশ্লেষণ, ওইবারে ঠিক উল্টো ধারণা দিয়েছিলেন তিনি, যেখানে তিনি বলেছিলেন ইকোনমিক লোকেশন আর ডাই রামলেচ্ছে অর্ডাং ডের রিসচ্যাপ্ট, এটা জার্মান টার্ম, 1940 সালে প্রকাশ করেছিল, যার ইংরেজি অনুবাদ হয়েছিল 1954 সালে। অগাস্ট লস্টের থিওরিকে আমরা বলি প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি। এই থিওরিতে মূল উপাদান হচ্ছে স্পেশাল ডিমান্ড কোন, সেগুলো একটু দেখে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17 কি বলেছে? মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো, একদম থিওরিটিক্যাল প্রশ্ন, মুখস্থ ছাড়া কিছু করার নেই। তো তবে দেখো, মালয়েশিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পাম তেল, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া দেখবে বিভিন্ন ইউটিউবে ভিডিওগুলো রয়েছে, পাম গাছে কীভাবে পাম তেল, পাম বীজ সংগ্রহ করা হয়, কীভাবে তেল বের করানো হয়, এই খেজুর গাছের মতো দেখতে। এছাড়াও মালয়েশিয়ার অন্যতম যেটা হচ্ছে কি, প্রাকৃতিক রাবার রপ্তানিকারক দেশ, অর্থাৎ এখানে অপশান ডি হয়ে গেল আমার অ্যান্সার, রাবার শিল্প মালয়েশিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি বলেছে না, ভারতবর্ষের কার্পাস বস্ত্রন শিল্প উন্নতি লাভে যে কারণটি সর্বাধিক প্রযোজ্য সেটি হলো, অর্থাৎ ভারতের কার্পাস বয়ন শিল্পের উন্নতিতে কোন কারণটা গ্রহণযোগ্য? ভারতের কৃত্রিম তন্তুর অভাব, ভারতের উত্তর হিমালয়ের পার্বত্য অঞ্চলে শীতের প্রাধান্য, ভারতের সঙ্গে অন্যান্য দেশের আন্তর্জাতিক সম্পর্ক, ভারতের কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা। তো এই অপশানগুলোর মধ্যে সব থেকে বেস্ট যেটা হচ্ছে অপশান ডি, ভারতের কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা। কারণ কি, ভারতবর্ষ সব থেকে জনবহুল দেশ, তাহলে এত জনসংখ্যা মানে সবাইকে তো জামা কাপড় পরতেই হবে, তার মানে এখানে একটা বিশাল বাজার রয়েছে জামা কাপড়ের। তো সেই জন্য কার্পাস বস্ত্র শিল্প এখানে সব থেকে বেশি জনপ্রিয়। তার সঙ্গে সঙ্গে অন্যান্য তো অপশানগুলো আছে, যেমন র মেটেরিয়াল, সে শ্রমিকের সাফল্য এবং জলবায়ু। নেক্সট কোশ্চেন নাম্বার 19 কি বলেছে? জনসংখ্যার বিবর্তন তত্ত্বের ধারণা প্রথম কে দিয়েছিলেন? পপুলেশন জিওগ্রাফি থেকে কোশ্চেন। ওয়ারেন থমসন, ডব্লিউ রোটেনস্টাইন, ওয়ালথার ক্রিস্টেলার, জেকে জিপ। এর মধ্যে তোমরা যারা জানো তার অ্যান্সারটা অলরেডি পেরে গেছে, এবং যারা জানো না দেখো, সেটা হচ্ছে কি ওয়ারেন থমসন 1929 সালে প্রথম ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল দিয়েছিলেন, যেটা পরবর্তীকালে ফ্র্যাঙ্ক ডব্লিউ নোটেনস্টাইন বা ডব্লিউ নোটেনস্টাইন 1945 সেটাকে মডিফাই করেছিলেন। তো এই জন্য অনেক বই, অনেক জায়গায় দেখবে থমসন অ্যান্ড নোটেনস্টাইন বলা হয়। এছাড়াও দেখো ওয়ারেন থমসন যেটা আমি বললাম, নোটেনস্টাইন তো বললাম, ওয়ালথার ক্রিস্টেলার সেন্ট্রাল প্লেস থিওরি 1933-তে। এছাড়াও ওয়ালথার ক্রিস্টেলার সাথে সাথে আমাদের মনে হয় হোমার হেটের সেক্টর থিওরি 1939-এ। এই থিওরিগুলো কিন্তু মনে রাখবে, যেগুলো আরবানাইজেশন বা আরবান মরফোলজি ডেভেলপ কীভাবে করে সেটার ক্ষেত্রে তারা থিওরিগুলো দিয়েছিলেন। জেকে জিফ বা জর্জ জিফ, র্যাঙ্ক সাইজ রুল 1949-এ, অবশ্যই মনে রাখবে। র্যাঙ্ক সাইজ রুল বলতে ওই ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক যে আমাদের সিটিগুলোকে সাজায়, সেই র্যাঙ্ক সাইজ রুল। নেক্সট কোশ্চেন নাম্বার 20, একদম শেষের পদে চলে এসেছি। তো তোমরা দেখো এখানে 21টা প্রশ্ন রয়েছে, তো তোমাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও এবং পিডিএফগুলো ডাউনলোড করো এবং নিজেদের পড়াশোনাটাকে সমৃদ্ধ করো। একটু যেন না কোনো খামতি থাকে, সেটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে। তো কোশ্চেন নাম্বার 20 কি বলেছে? জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে কি বোঝায়, অর্থাৎ জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায় কোনটি? প্রাক শিল্প বিপ্লবের সময়কাল, শিল্প বিপ্লবের সময়কাল, শিল্প বিপ্লবের পরবর্তী সময়কাল, বর্তমান সময়কাল। তো আমরা একটু ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের স্তরগুলো দেখে নিই। 5টা স্তরে আমরা ভাগ করি, যদিও পরবর্তীকালে 6টা স্তরে নোটেনস্টাইন যে তত্ত্বটা দিলেন সেখানে 6টা স্তরের কথা তিনি বলেছিলেন, কিন্তু থমসন যে তত্ত্বটা দিলেন সেখানে 5টা লেয়ার আমরা পাই। হাই স্টেশনারি, আর্লি এক্সপান্ডিং, লেট এক্সপান্ডিং, লো স্টেশনারি এবং ডিক্লাইন। এদের বৈশিষ্ট্য, জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার বৃদ্ধি, মূল বৈশিষ্ট্য, উদাহরণ সবগুলো এখানে আমি সুন্দর করে দিয়েছি। শুধু আমি তোমাদের এখানে দুটো বিষয় আলোচনা করবো, এই যে স্লো
এই যে জনসংখ্যা বৃদ্ধির হার এখানেও স্লো, প্রায় শূন্য। তো এইখানে জিরো পপুলেশন আমরা দেখতে পাই, দুটোর ক্ষেত্রেই হয়, কিন্তু এই 1 নম্বরটা এখানে হবে না, হবে 4 নম্বর লেয়ার। এখান থেকে কোশ্চেন এসেছিল 1 বছর নেটে, সেই জন্য আমি তোমাদের একটু বলে দিলাম। যদি বলে যে পপুলেশন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে জিরো পপুলেশন কোনটাকে আমরা ধরবো, তখন তোমরা অবশ্যই বলবে 4 নম্বর স্টেজকে, 1 নম্বর স্টেজকে নয়। কিন্তু কারণ কি, কারণ 1 নম্বর স্টেজে জনসংখ্যার বৃদ্ধির হার এবং কম হলেও এখানে কি বেশি, খুব বেশি, জন্মহারও বেশি, মৃত্যু হারও বেশি। যদি কোনো একটাকে আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে হঠাৎ করেই জনসংখ্যা বেড়ে যাবে বা হঠাৎ করেই জনসংখ্যা কমে যাবে। অর্থাৎ খুব বেশি ভার্সাটাইল এই অংশটা, আর এই অংশটা কিন্তু অনেক বেশি স্টেবল। সেই জন্য এই অংশটাকেই বা 4 নম্বর স্তরকে আমরা বলবো যে বেস্ট স্তর। নেক্সট এবং লাস্ট কোশ্চেন কি বলেছে না, নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগা সিটি? কানপুর, চেন্নাই, মুম্বাই, কলকাতা। সবগুলোই আমাদের মেগা সিটির উদাহরণ, কিন্তু কোনটা বৃহত্তম? কলকাতা, মুম্বাই, না দিল্লি, চেন্নাই? কানপুর এখানে বলেছে, দিল্লিও থাকতে পারে। তো দেখো মেগা সিটি কাকে বলে সেটা আমাদের জানতে হবে। মেগা সিটি মূলত 1 কোটি বা 10 লক্ষ জনসংখ্যার বেশি যে শহরগুলো রয়েছে তাদেরকে ভারতবর্ষের হিসেবে আমরা মেগা সিটি বলি। কিন্তু এখানে প্রত্যেকটা শহরেরই 10 লক্ষের বেশি জনসংখ্যা রয়েছে, তাহলে কোনটা মেগা সিটি করবো? এখানে অপশন হবে মুম্বাই। কারণ কি, মুম্বাই মেট্রোপলিটন শহর, এর এলাকার চারপাশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থা। ভারতবর্ষের সবথেকে বড় শহর হচ্ছে মুম্বাই, সেই জন্য বৃহত্তম মেগা সিটি হয়ে যাবে মুম্বাই। ওকে, তাহলে এখানেই আমাদের পুরো 21টা প্রশ্ন, যেগুলো আগের 2025 সালে এইচএসে এসেছে, সেটা কমপ্লিট হলো। তো তোমাদের আবারও রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করো এবং নিজেদের প্রিপারেশনটাকে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাও। এনশিওর করো যে নিজে 110% দিতে পেরেছো। তো সকলকে থ্যাংক ইউ, সকলের জন্য শুভকামনা রইল। সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।